এভরিওয়ান, আমরা শুরু করছি মডেল কোশ্চেন সেট 12 কেমিস্ট্রি এমসিকিউ পার্ট। ওকে, সেখানে আমরা ফার্স্ট কোশ্চেন যেটা দেখতে পাচ্ছি এমসিকিউতে, যে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা হলো। আমরা জানি প্যাকিং দক্ষতা কি না, কোনো একটা ইউনিট সেল বা একক কোষ যে জায়গাটা দখল করে থাকে, তাহলে একক কোষের আয়তন বাই টোটাল যে কেলাসটা আছে সেই কেলাসের আয়তন। তাহলে কি হচ্ছে, একক কোষের টোটাল আয়তন, ইউনিট সেলের আয়তন, আর তার মধ্যে কি হচ্ছে কণাগুলো, পার্টিকেলগুলো যে আয়তন দখল করে আছে। তাহলে পার্টিকেলের ভলিউম বাই কোনো একটা ইউনিট সেলের ভলিউম, সেটাই হচ্ছে কি আমাদের প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি। এই প্যাকিং এফিসিয়েন্সি আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হয়। যেমন যদি আমরা দেখি পিসিসি বা সরল যেটা একক ঘনকাকার কোষ, সেখানে কি হয় না স্যার 52.4% হয়ে থাকে, 52.4%, বা এটাকে আমরা যদি পয়েন্টে করি তাহলে 0.524 পাবো। ওকে, আচ্ছা স্যার, যদি বিসিসি হয় তাহলে বিসিসির ক্ষেত্রে কি পাবো স্যার, আমরা বিসিসির ক্ষেত্রে হবে স্যার 68% বা 0.68। আর স্যার যদি এটা এফসিসি বা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ হয়, তবে তার ভ্যালু হবে কত স্যার, 0.74 বা 74%। ঠিক অন্য কোশ্চেনও দিতে পারে, কিরকম ভাবে না, প্যাকিং দক্ষতার পাশাপাশি উল্টো, যেটুকু জায়গা সে দখল করা আছে সেটা প্যাকিং দক্ষতা, তাহলে যেটুকু জায়গা ফাঁকা আছে সেটা কি হবে, শূন্য স্থান। তাহলে কোশ্চেন দিতে পারে যে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে শূন্য স্থানের পরিমাণ কত। তাহলে কি করবো স্যার, তখন হচ্ছে কি, আমাকে ওই 100 থেকে তার প্যাকিং দক্ষতা থেকে আমাকে বাদ দিতে হবে। তার মানে 100 থেকে 74 বাদ দিলে কত হবে স্যার, 26%। আর এটা মানে স্যার কত, 0.26 হবে। তাহলে স্যার তখন শূন্য স্থানের পরিমাণ কত হবে, 26% বা 0.26। ওকে, তাহলে এরকম কোশ্চেনে কিন্তু আমাকে দিতে পারে। তাহলে স্যার আমাদের এখানে কোশ্চেনের অ্যান্সার যেটা আমাদের চেয়েছি, সেটা কি চেয়েছি স্যার, না প্যাকিং দক্ষতা কত সেটা আমাদেরকে চেয়েছে। তাহলে স্যার তার জন্য অ্যান্সার হবে আমাদের 0.74। পরের কোশ্চেনে চলে আসি, বলছে মোলার পরিবাহিতার একক। যদি আমরা দেখি মোলার পরিবাহিতার একক, তাহলে মোলার পরিবাহিতা সম্পর্কে আমাদেরকে প্রথমে জানা দরকার। সেটা কি হচ্ছে, ল্যামডা এম ইকুয়ালস টু কে বাই মোলারিটি। ঠিক আছে, কে বাই মোলারিটি। তাহলে মোলারিটি এখানে আছে। এখন কথা হচ্ছে কেতে কি, কেতে হচ্ছে কি পরিবাহিতা, কেতে কি পরিবাহিতাঙ্ক, কি কেতে পরিবাহিতাঙ্ক বাই মোলারিটি। এখন এই মোলারিটিকে যদি আমরা ভেঙে লিখি, তাহলে আমরা কিভাবে লিখতে পারি না, কে ইন্টু ভি বাই এন, এটাকে আমরা লিখতে পারি এইভাবে। এখন কথা হচ্ছে যে এই ভি আছে, তাই না, আমরা যদি কে এর একক দেখি, তাহলে কে এর একক কি হয়, সেন্টিমিটার, সেন্টিমিটার বলছি, সিমেন্স মিটার ইনভার্স। সিমেন্স মিটার ইনভার্স এটা হচ্ছে কি পরিবাহিতাঙ্কের একটা একক। তাহলে পরিবাহিতাঙ্কের একটা একক আমরা জানি মোহমিটার, একটা জানি আমরা কি মোহমিটার, আর একটা আমরা দেখতে পাচ্ছি এখানে সিমেন্স পার মিটার, এটাও কিন্তু একটা পরিবাহিতাঙ্কের একক। আচ্ছা, তার সঙ্গে কি আছে, ভলিউম আছে। ভলিউম মানে কি আয়তন, আয়তনের ক্ষেত্রে কি হবে, মিটার কিউব হবে। তাহলে সিমেন্স মিটার ইনভার্স মিটার কিউব বাই নিচে হচ্ছে মোল, নিচে কি মোল। তাহলে এখানে কি হচ্ছে, মিটার ইনভার্স আর মিটার কিউব গেলে পরে মিটার স্কোয়ার হবে, তাহলে মিটার স্কোয়ার, তাহলে সিমেন্স মিটার স্কোয়ার পার মোল। তাহলে এটাই আমাদের ফার্স্ট অপশন অ্যান্সার হবে। ওকে, তাহলে আমরা কি বললাম না, মোলার পরিবাহিতা কাকে বলবো, প্রতি মোলার গাঢ়ত্বের জন্য যে পরিমাণ পরিবাহিতাঙ্ক বা পরিবাহিতা পাওয়া যায়, সেটাকে কি বলা হয়, তার মোলার পরিবাহিতা বলা হয়। এখন এই মোলার পরিবাহিতার একক আমাদেরকে চেয়েছে, তাহলে সেখানে কি হচ্ছে, কে বাই এম। কেটা কি স্যার না, এটা পরিবাহিতা, আর এমটা হচ্ছে মোলারিটি। আচ্ছা, মোলারিটিকে স্যার আমরা লিখতে পারি মোল সংখ্যা বাই আয়তন, মোল সংখ্যা বাই আয়তন। ওই জন্য স্যার আমরা এখানে এম বাই ভি, ভিটা উপরে চলে গেল, কে ইন্টু ভি বাই এম। আচ্ছা স্যার, কে এর একক কি হয় না, সিমেন্স মিটার ইনভার্স। আর স্যার ভলিউমের এ কি হয়, মিটার কিউব। আচ্ছা, নিচে মোল আছে, তাহলে এখানে গুণ করলে স্যার কি পাবো, মিটার ইনভার্স আর মিটার কিউব গুণ হয়ে গেলে মিটার স্কোয়ার হয়ে যাবে। তাহলে স্যার একক কি আসবে, সিমেন্স মিটার স্কোয়ার পার মোল। তার মানে এটা স্যার ফার্স্ট অপশন যেটা আছে আমাদের, সেটাই হবে আমাদের এখানে অ্যান্সার। আচ্ছা স্যার, পরের কোশ্চেনের ক্ষেত্রে চলে আসি। পরের কোশ্চেন কি বলেছে, পরের কোশ্চেন বলছে নিচের কোন প্রক্রিয়ায় নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয়। তাহলে বদ্বীপের মধ্যে সেখানে কি আছে, বিভিন্ন রকম বালি কণা এগুলো উপস্থিত আছে, এবং সেখানে কি আছে, ধাতব আয়ন উপস্থিত থাকে। এখন যদি কোনো কারণে সেখানে আমরা তঞ্চন ঘটাতে পারি, কাদের, ওই যে বালি মাটি বা যে সমস্ত উপাদানগুলো আছে, মাটির উপাদান, সেগুলোকে যদি আমরা তঞ্চিত করতে পারি, তাহলে সেখানে কিন্তু আমাদের একটা বদ্বীপ গঠন হবে। ধীরে ধীরে সেখানে পলিমাটি বা বালি জমা হয়ে সেখানে কি হবে, একটা বদ্বীপ গঠন করবে। তাহলে স্যার মূল কারণ কি বদ্বীপ গঠনের, সেটা হচ্ছে স্যার তঞ্চন। বদ্বীপ গঠনের মূল কারণ কি স্যার,
তঞ্চন। ওকে, আচ্ছা, পরের কোশ্চেনের ক্ষেত্রে চলে আসি। বলছে H3PO2 এর ক্ষার গ্রাহিতা হলো। তাহলে H3PO2 এর স্ট্রাকচার আমাদেরকে প্রথমে আঁকতে হবে। তাহলে আমাদের জানা দরকার H3PO2 স্ট্রাকচার কেমন হয়। H3PO2 স্ট্রাকচারে অবভিয়াসলি পি ফসফরাসের যতগুলো অক্সি অ্যাসিড আছে সবগুলোর সঙ্গে প্রথমে কি একটা ফসফরাসের সঙ্গে একটা অক্সিজেনের ডাবল বন্ড দ্বারা একটা বন্ড অবশ্যই থাকবে। এটা আমাদেরকে জানা দরকার যে অবশ্যই কি হচ্ছে একটা কিন্তু ফসফরাসের সঙ্গে অক্সিজেনের একটা ডাবল বন্ড অবশ্যই থাকবে। তাহলে স্যার দুটো অক্সিজেনের মধ্যে একটা অক্সিজেন চলে গেল, তাহলে স্যার আরেকটা অক্সিজেন কিভাবে থাকবে না, এরপরে বাকি যে অতগুলো অক্সিজেন থাকবে প্রতিটা কি হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে OH গঠনের মাধ্যমে উপস্থিত থাকবে। কি বললাম, ফসফরাসের সঙ্গে ফসফরাসের যে অক্সি অ্যাসিডগুলো আছে সেই অক্সি অ্যাসিডগুলোর মধ্যে কমপক্ষে একটা কি থাকবে পি ডাবল বন্ড ও থাকতেই হবে। তাহলে একটা পি ডাবল বন্ড ও দেওয়ার পরে বাকি যতগুলো অক্সিজেন থাকবে প্রত্যেকটা কি হচ্ছে স্যার OH আকারে থাকবে। তাহলে এখানে আমরা আর কটা অক্সিজেন পাচ্ছি, একটা বাদ চলে গেলে তাহলে আর একটা অক্সিজেন পাবো স্যার, সেটাই কি হচ্ছে অক্সিজেনের হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে OH রূপে অবস্থান করবে। স্যার OH রূপে তো হয়ে গেল, তাহলে অক্সিজেন দুটো কভার হয়ে গেছে, কিন্তু স্যার হাইড্রোজেন কটা আছে, তিনটে। তাহলে হাইড্রোজেন স্যার তিনটের মধ্যে একটা কভার হয়েছে, বাকিগুলোকে আমি কি করবো ফসফরাসের সঙ্গে সরাসরি হাইড্রোজেন দিয়ে দেবো। এখানে নিটের ক্ষেত্রে এরকম ধরনের কোশ্চেন দেয়, এরকম একটা যৌগ দিয়ে দিয়ে তোকে বললো যে স্যার এখানে ফসফরাস হাইড্রোজেন বন্ড কতগুলো বা পিএইচ বন্ড কতগুলো উপস্থিত আছে বা POH বন্ড কতগুলো উপস্থিত আছে। তাহলে পিএইচ বন্ড এখানে কটা আছে, দুটো, আর POH বন্ড কটা আছে, একটা। আচ্ছা, কোশ্চেন স্যার আমাদের ওটা না, এখানে আমাদের কোশ্চেন যেটা দিয়েছে সেটা কি হচ্ছে ক্ষার গ্রাহিতা। ক্ষার গ্রাহিতা কি স্যার, না একটা অ্যাসিড কতগুলো H+ আয়ন দান করতে পারছে সেই সংখ্যাটাই কি হচ্ছে স্যার তার ক্ষার গ্রাহিতা। এখানে স্যার তিনটে হাইড্রোজেন আছে, তাহলে তার তিন হবে না, তিন হবে না। কারণ কি স্যার, কারণ হচ্ছে এই যে ফসফরাসের সঙ্গে যে হাইড্রোজেনগুলো থাকে সেই হাইড্রোজেনগুলো কখনোই বিয়োজিত হয় না। যেটা হবে স্যার সেটা কোনটা না স্যার, এই যে OH আছে সেই OH এর যে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনটা স্যার H+ রূপে বাইরে বেরিয়ে যাবে। তার মানে স্যার কটা H+ দিতে পারছে, একটাই H+ দিতে পারছে। ওই জন্য স্যার H3PO2 এর ক্ষার গ্রাহিতা হয় কত, 1। এর ক্ষার গ্রাহিতা কত হয়, 1। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম। আচ্ছা, এই কোশ্চেনের ক্ষেত্রে আরো একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, এখানে কিন্তু আমাদের কি দিতে পারে, এখানে কিন্তু আমাদের জারণ সংখ্যা নির্ণয় করতে দিতে পারে, কার, ফসফরাসের। তাহলে ফসফরাসের জারণ সংখ্যা কি করে বার করব, আমরা জানি নিয়ম কি আছে, এক্স ধরে করা হয়, তাহলে আমরা এক্স ধরে করতেই পারি। আবার কি হচ্ছে একটা করতে পারি আমরা বন্ডের রুলস অনুসারে, বন্ড গঠনের মাধ্যমে। তাহলে ফসফরাস কতগুলো বন্ড গঠন করেছে, হাইড্রোজেনের সঙ্গে দুটো, হাইড্রোজেনের সঙ্গে একটা করে। আমরা জানি হাইড্রোজেনগুলো প্লাস হয়, তাহলে হাইড্রোজেনগুলো যদি প্লাস হয় তাহলে ফসফরাস কত হবে, মাইনাস হবে। তাহলে দুটো হাইড্রোজেনের জন্য হাইড্রোজেন কত, এই ফসফরাস কত, -2। আচ্ছা, অক্সিজেনের সঙ্গে ফসফরাসের ক্ষেত্রে কি হবে, অক্সিজেন মাইনাস হবে, ফসফরাস প্লাস হবে। কেন, ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের বেশি আর ফসফরাসের কম, তাহলে ফসফরাস কি হচ্ছে এখানে প্লাস হবে। তাহলে অক্সিজেনের সঙ্গে একটা কি করেছে, ডাবল বন্ড ফর্মেশন করেছে, আর একটা অক্সিজেনের সঙ্গে সিঙ্গেল বন্ড। তার মানে কি হচ্ছে একটা অক্সিজেনের জন্য +2 আর একটা অক্সিজেনের জন্য +1, তাহলে টোটাল হচ্ছে +3 -2, কারণ হাইড্রোজেনের জন্য -2, তাহলে অক্সিজেনের জন্য +3 আর হাইড্রোজেনের জন্য -2, তাহলে আলটিমেটলি আসবে কি +1। তাহলে এখানে ফসফরাসের জারণ সংখ্যা কত হবে, +1। আমরা যদি এক্স ধরেও করি তাহলেও কিন্তু সেই +1ই আসবে। সো আমাদের এখানে অ্যান্সার যেটা হবে সেটা কি না স্যার, H3PO2 এর জারণ সংখ্যা কত হবে, +1। কিন্তু আমাদের এখানে যে কোশ্চেনটা ছিল সেখানে স্যার ক্ষার গ্রাহিতা চেয়েছে, ক্ষার গ্রাহিতা কত হবে স্যার, 1। ওকে, এবার চলে আসি নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন কি বলেছে স্যার, ল্যান্থানাইড মৌলগুলির সর্বাধিক পরিচিত জারণ স্তর হলো। আমরা জানি ল্যান্থানাইড মৌলগুলি কোথায় অবস্থান করে, না ল্যান্থানামের সঙ্গে। আমরা যদি দেখি গ্রুপ 1, গ্রুপ 2, তারপরে কি হচ্ছে গ্রুপ 3 শুরু হয়ে যায়, তাই না। আর গ্রুপ 3 থেকে আমরা জানি কি সেটা ডি ব্লক মৌল। সেখানে কি কি মৌল আছে না, সব প্রথমে আছে স্ক্যান্ডিয়াম, তারপরে আছে কি ইট্রিয়াম, তারপর আছে ল্যান্থানাম, আর তারপরে আছে অ্যাক্টিনিয়াম। আমরা জানি এই ল্যান্থানামের সঙ্গে 14টা মৌল একত্রে অবস্থান করে, আর অ্যাক্টিনিয়ামের সঙ্গে 14টা মৌল একত্রে অবস্থান করে। ল্যান্থানামের সঙ্গে যারা অবস্থান করে তাদেরকে আমরা বলে থাকি কি ল্যান্থানয়েডস, আর অ্যাক্টিনিয়ামের সঙ্গে যেগুলো অবস্থান করে সেগুলোকে আমরা কি বলি, অ্যাক্টিনয়েডস। তাহলে স্যার এখানে কি হচ্ছে, ল্যান্থানাম কত নম্বর গ্রুপে অবস্থান করছে, আমাদের 3 নম্বর গ্রুপে অবস্থান করছে। কত নাম্বার স্যার, 3 নম্বর গ্রুপে অবস্থান করছে। তাহলে স্যার 3 নম্বর গ্রুপে যারা অবস্থান করে তাদের সবার জারণ স্তর কত হয় স্যার, +3, কেননা যেহেতু এটা ধাতু হওয়ার জন্য প্লাস, আর যেহেতু 3 নম্বর গ্রুপে অবস্থান করছে তাহলে 3টে ইলেকট্রন এটা বর্জন করতে সক্ষম, তাই এদের কত হবে, 3। তাহলে স্যার আলটিমেটলি এদের জারণ সংখ্যা কত হবে, +3 হবে। তাহলে স্যার আমাদের অ্যান্সার হবে +3। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে যদি যাই আমরা, কি হচ্ছে ক্রোমিয়াম Cr NH3 এর হোল 4 Cl2 আর বাইরে Cl আছে, বলছে এই যৌগে ক্রোমিয়ামের জারণ স্তর কত। আমি জানি না ক্রোমিয়ামের জারণ স্তর কত, আমি কত ধরে নেব, x ধরে নেব। তাহলে আমি যদি x ধরি স্যার, তাহলে x × 1 প্লাস স্যার NH3 আছে, NH3 কতগুলো আছে, 4টে আছে, কিন্তু স্যার
এদের জারণ সংখ্যা কি হবে 0, কেন স্যার NH3 কি একটা প্রসম পরমাণু, এটা কি প্রসম অণু, প্রসম পরমাণু নয়, প্রসম অণু, তাহলে স্যার তার জন্য জারণ সংখ্যা কত 0। কিন্তু স্যার ক্লোরিন এখানে ক্লোরাইড আয়ন রূপে না থাকলে কিন্তু ডোনেটর হতে পারে না। ক্লোরিন যদি ক্লোরাইড আয়ন রূপে না থাকে তাহলে স্যার কখনো ডোনেটর হতে পারে না বা লিগ্যান্ড হতে পারে না। তাহলে স্যার ক্লোরাইড আয়ন রূপে যদি থাকে তাহলে সেখানে মাইনাস চার্জ আছে, কতগুলো আছে, দুটো আছে স্যার। আমরা জানি ক্লোরাইড অবস্থায় থাকলে ওর জারণ সংখ্যা কত হয় -1, তাহলে স্যার এখানে কি হবে না -1 ইন্টু 2, -1 × 2। আচ্ছা স্যার, এবার হচ্ছে টোটাল কোঅর্ডিনেশন স্তরের বাইরে আরেকটা সিএল আছে স্যার, তার জন্য কি হচ্ছে -1 × 1। তাহলে এই সবটা মিলিয়ে স্যার একটা যৌগের কোঅর্ডিনেশন জারণ সংখ্যা কত হয় স্যার 0। ওকে, এবার স্যার এটাকে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে এক্স এখানে +0, এখানে স্যার -2 আর এখানে স্যার -1, এটা ইকুয়ালস টু 0। তাহলে স্যার আলটিমেটলি কি আসবে না x - 3 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু +3, x ইকুয়ালস টু কত আসবে +3। তাহলে এখানে কি হচ্ছে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত হবে +3 হবে। যদি এটা সবাই আমরা জানি কত সহজে আমরা মুখে মুখেই ক্যালকুলেশন করে ফেলতে পারবো, কারণ NH3 0 আর 3টে Cl আছে, তাহলে 3টে Cl এর জন্য -1 করে হলে -3, তাহলে আমাকে 0 হতে গেলে +3 হওয়া দরকার অবশ্যই। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হবে স্যার, এটা +3 হবে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে আমরা আসি, হচ্ছে টলুইনকে সূর্যালোকে মনোক্লোরিনেশন করার পর জলীয় NaOH দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন হবে। এখন কথা হচ্ছে টলুইনকে মনোক্লোরিনেশন করব কার দ্বারা, সূর্যালোকের দ্বারা, তাহলে সেই রিয়াকশনটা কিরকম ধরনের রিয়াকশন হবে। আমরা ফার্স্ট কি করলাম, একটা টলুইনের স্ট্রাকচার রাখছি, এটা হচ্ছে টলুইন। ওকে স্যার, এর সঙ্গে আমরা কাকে রিয়াকশন ঘটাচ্ছি না মনোক্লোরিনেশন ঘটাচ্ছি, অর্থাৎ ক্লোরিনের বিক্রিয়া ঘটাবো। কি করব, ক্লোরিনের বিক্রিয়া ঘটাবো। কি হচ্ছে, সূর্যালোকের উপস্থিতিতে। স্যার আমরা জানি সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়াটা কি হয়, ফ্রি রেডিক্যাল মানে মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া হয়। কি স্যার, মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া হবে। তার মানে স্যার এখানে কি হবে, মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি কি স্যার, সেটা বেনজিন রিং এর মধ্যে কখনোই প্রবেশ করতে পারে না কে, ক্লোরিন। তাহলে স্যার প্রবেশ করবে কোথায়, ওই যে স্যার টলুইনের CH3 আছে ওখান থেকে স্যার একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে সেখানে CH2 করবে আর তার সঙ্গে একটা Cl কে যুক্ত করবে। তাহলে স্যার এইটা গঠন হলো কি মনোক্লোরিনেশনের দ্বারা। এবার বলছি স্যার এটাকে যদি আমরা জলীয় NaOH দ্বারা আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে স্যার এখানে NaOH দিয়ে দিচ্ছি, কিন্তু স্যার জলীয় NaOH দিচ্ছি। যদি আমরা অ্যালকোহলিক NaOH দিতাম তাহলে একরকম হতো, কিন্তু জলীয় NaOH দিলে আমরা জানি সেখানে কি হবে, প্রতিস্থাপন বিক্রিয়া হবে। কি প্রতিস্থাপন বিক্রিয়া স্যার, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। মানে স্যার কি হবে, এইখানে যে OH- আছে সেটা স্যার ওই Cl কে রিপ্লেস করে দেবে। তাহলে স্যার যদি রিপ্লেস করে দেয় তাহলে আমাদের প্রোডাক্ট কি আসছে আলটিমেটলি, এই যে স্যার CH2 ছিল আর এখানে স্যার Cl ছিল, কিন্তু সেই জায়গাতে আমরা OH কে প্রবেশ করিয়ে দিচ্ছি। মানে স্যার এটা কি যৌগ, এটা হচ্ছে বেনজাইল অ্যালকোহল। এই যৌগটাকে আমরা কি বলি, বেনজাইল অ্যালকোহল। তাহলে আমরা রিয়াকশনের দিকে একবার যদি টোটালটাই তাকাই, তাহলে টলুইনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া হলো সূর্যালোকের উপস্থিতিতে, স্যার বেনজাইল ক্লোরাইড গঠন করলো, আর সেই বেনজাইল ক্লোরাইডের মধ্যে যদি জলীয় KOH দিয়ে দিই স্যার, তাহলে সেখানে কি হবে, আমাদের একটা বেনজাইল অ্যালকোহল উৎপন্ন হবে। কিন্তু স্যার অ্যালকোহলিক KOH দিলে পরে সেখানে স্যার বিয়োজন বিক্রিয়া হতো, এলিমিনেশন রিয়াকশন হতো। তাহলে কি হতো স্যার, এখান থেকে Cl বেরিয়ে যেত আর এখানে কি হচ্ছে, পাশে কোনো কার্বন থেকে হাইড্রোজেন বেরিয়ে যেত। কিন্তু যেহেতু এখানে কোনো হাইড্রোজেন নেই বেরোনোর মতো, তাহলে স্যার এখানে কিন্তু কোনো রকম ভাবে অ্যালকোহলিক KOH দিলে আমাদের রিয়াকশন হতো না। অ্যালকোহলিক KOH বা অ্যালকোহলিক NaOH দিলে আমাদের স্যার এখানে রিয়াকশন হতো না। ওকে, বাস গুড। তাহলে আমরা কি হচ্ছে পরেরটায় চলে আসি, কারণ আমরা খুব সহজে বুঝে গেলাম যে এখানে প্রোডাক্ট কি উৎপন্ন হবে। তাহলে স্যার আমরা কি দেখতে পেলাম না স্যার, আমাদের এখানে প্রোডাক্ট যেটা উৎপন্ন হচ্ছে সেটা কি হচ্ছে বেনজাইল অ্যালকোহল। তাহলে স্যার আমাদের অ্যান্সার হবে বেনজাইল অ্যালকোহল। ওকে, আচ্ছা ওকে, এখানে আমাদের এটা অ্যান্সার মুছে গেছে +3। আচ্ছা এখানে হচ্ছে +1। আচ্ছা আর এখানে হচ্ছে বেনজাইল অ্যালকোহল। তাহলে এখানে হচ্ছে বেনজাইল অ্যালকোহল আমাদের হয়ে গেল। তাহলে এই হয়ে গেল আমাদের কোশ্চেন অ্যান্সার স্যার। আচ্ছা পরের কোশ্চেনের ক্ষেত্রে চলে আসে স্যার, 8 নম্বর কোশ্চেন কি বলছে, এখানে কি দিয়েছে আমাদেরকে একটা ক্রেসল দিয়ে দিয়েছে। ক্রেসল যৌগ, ক্রেসল যৌগ কাকে বলা হয়, এটা এক ধরনের ইথার, যেখানে কি হচ্ছে মানে অ্যারাইল ইথার। ওকে, আচ্ছা স্যার এখানে কি হচ্ছে, আমাদের যে রিয়েজেন্ট দিয়েছে সেটা হচ্ছে কি গাঢ় HNO3 প্লাস গাঢ় H2SO4। স্যার আমরা জানি এটা কোন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে রিয়েজেন্ট ব্যবহার করা হয়, স্যার নাইট্রেশন বিক্রিয়ার ক্ষেত্রে। কোন ধরনের নাইট্রেশন বিক্রিয়া না স্যার, ইলেকট্রোফিলিক নাইট্রেশন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের ক্ষেত্রে যখন নাইট্রেশন বিক্রিয়া ঘটায় তখন স্যার আমরা এই রিয়েজেন্ট ইউজ করি। তার মানে স্যার এখানে ঘটনাটা কি হবে, এখানে ঘটনাটা হবে স্যার বেনজিন রিং এর মধ্যে একটা NO2 গ্রুপ যুক্ত হবে। স্যার বেনজিন রিং এর মধ্যে একটা NO2 গ্রুপ যুক্ত হবে। এখন কথা হচ্ছে স্যার, আমরা তো খুব সহজে বুঝতে পারলাম বেনজিন রিং এর মধ্যে NO2 গ্রুপ যুক্ত হবে, কিন্তু কোথায় যুক্ত হবে, এখানে তো স্যার 3টে পজিশন আছে, অর্থ পজিশন, মেটা পজিশন আর প্যারা পজিশন। এক্ষেত্রে আমরা পড়েছি কি অর্থ প্যারা ডিটেক্টিং গ্রুপ, আরেকটা হয় কি মেটা ডিটেক্টিং গ্রুপ। কারা অর্থ প্যারা ডিটেক্টিং গ্রুপ হয় না স্যার, যাদের ক্ষেত্রে প্লাস ইফেক্ট থাকবে। কি স্যার, প্লাস ইফেক্ট। প্লাস কোনটা, প্লাস আর
যদি স্যার প্লাস আর কারো ক্ষেত্রে না থাকে তাহলে অবভিয়াসলি প্লাস আই থাকতে হবে। যদি প্লাস আর বা প্লাস আই ইফেক্ট থাকে তবে স্যার সেক্ষেত্রে কি হবে, আমাদের অর্থো প্যারা ডিটেক্টিং গ্রুপ হয়, অর্থো প্যারা ডিটেক্টিং গ্রুপ হয়। কিন্তু যদি স্যার মাইনাস ইফেক্ট থাকে অর্থাৎ মাইনাস আর বা মাইনাস আই ইফেক্ট থাকে তখন সেটা কি হয় স্যার, মেটা ডিটেক্টিং গ্রুপ হয়। তার মানে স্যার সে মেটা পজিশনে কি করবে, ওই যে গ্রুপটা আমাদের যুক্ত হচ্ছে, যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে NO2 প্লাস যুক্ত হয়, তাই না, কারণ ইলেকট্রোফিলিক, তাহলে NO2 প্লাস যুক্ত হবে, ইলেকট্রোফাইলটা কি হবে স্যার, NO2 প্লাস। তাহলে স্যার ওই যে NO2 প্লাস সেটা কোথায় যুক্ত হবে, যদি প্লাস আর বা প্লাস আই গ্রুপ থাকে আগে থেকে সেটা কি হবে, অর্থো বা প্যারা পজিশনে যুক্ত হবে। আর যদি স্যার সেখানে মাইনাস আর বা মাইনাস আই ইফেক্ট থাকে তখন সেখানে কি হবে স্যার, মেটা পজিশনে যুক্ত হবে। এটা হচ্ছে আমাদের এখানকার গল্প। ওকে, তাহলে স্যার এখানে কি আছে, OCH3, আর OCH3 এর ক্ষেত্রে স্যার এটা জানি আমরা কি, প্লাস আর ইফেক্ট উপস্থিত আছে, যদিও স্যার মাইনাস আর ইফেক্টও উপস্থিত আছে, কারণ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে স্যার ইলেকট্রনকে টেনে নিতে পারে। কিন্তু এখানে গল্পটা হবে কি প্লাস আর, কেন না স্যার আমরা জানি রেজোনেন্স ইফেক্ট যেখানে থাকবে সেখানে রেজোনেন্স ইফেক্টটা প্রায়োরিটি পাবে। এক্সেপশন আছে একটা জায়গা, সেটা হচ্ছে কোনো হ্যালোজেনের ক্ষেত্রে, কোনো হ্যালোজেনের ক্ষেত্রে কি হয়, তার ইন্ডাকটিভ ইফেক্টটা প্রায়োরিটি পায়, রেজোনেন্স ইফেক্ট নয়। ওকে, ওই জন্য কি হচ্ছে, যে কোনো হ্যালোজেনের ক্ষেত্রে আমরা মাইনাস আই ইফেক্ট দেখতে পাবো, সেখানে প্লাস আর বা মাইনাস আর কোনোটাই আমরা দেখতে পাবো না। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্যার OCH3 আছে, যার ক্ষেত্রে কি আছে, প্লাস আর ইফেক্ট উপস্থিত আছে। স্যার প্লাস আর ইফেক্ট যদি উপস্থিত থাকে তার মানে কি আছে, সেখানে কি আছে, অর্থো প্যারা ডিটেক্টিং গ্রুপ হবে, সেটা স্যার অর্থো প্যারা ডিটেক্টিং গ্রুপ হবে। স্যার যদি অর্থো প্যারা ডিটেক্টিং গ্রুপ হয় তাহলে আমাদের রিয়াকশনটা কি দাঁড়াবে, বা প্রোডাক্ট আমাদের কি উৎপন্ন হবে। চল দেখি আমাদের এখানে রিয়াকশন এর প্রোডাক্ট কি উৎপন্ন হচ্ছে। ওকে, আমি এই জায়গাতে এই ফাঁকা জায়গাতে করছি। স্যার এখানে ফার্স্ট কি হবে না, এই HNO3 আর H2SO4 বিক্রিয়া করে আমাদের NO2 প্লাস গঠন করবে। কি করবে, NO2 প্লাস গঠন করবে। সেই NO2 প্লাসটা কি হবে স্যার, NO2 প্লাসটা কি হবে স্যার, এ কোথায় অ্যাটাক করবে, এইখানে এই কার্বনকে অ্যাটাক করবে। এই কার্বনকে অ্যাটাক করলে স্যার কি হবে, সেই জায়গাতে কি হবে, ওখানে যুক্ত হয়ে যাবে কি, NO2 যুক্ত হয়ে যাবে। তাহলে স্যার NO2 এখানে যুক্ত হয়ে গেল, তাহলে স্যার NO2 এখানে যুক্ত হতে পারে, বা স্যার ওহো সরি, এখানে OCH3 ছিল, এইখানে NO2 যুক্ত হলো, একটা হতে পারে এটা। আরেকটা স্যার এই NO2 কোথায় যুক্ত হতে পারে না স্যার, আরেকটা পজিশন আছে প্যারা পজিশনে অ্যাড হতে পারে। তাহলে স্যার এখানে প্যারা পজিশনে অ্যাড হয়ে গেল, এখানে স্যার প্যারা পজিশনে অ্যাড হয়ে গেল। এখন স্যার এই দুটোর মধ্যে কোনটা বেটার স্টেবল, যেটা বেটার স্টেবল হবে স্যার আমরা জানি সেটাই কি হচ্ছে, রেজোনেন্স ইফেক্ট, সরি সেটাই কিন্তু স্যার মেজর প্রোডাক্ট হবে। তো বলছি কি এখানে প্যারা প্রোডাক্ট যেটা, সেটাই কিন্তু আমাদের মেজর প্রোডাক্ট বা মুখ্য যৌগ হয়ে থাকে, আর এটা আমাদের মাইনর বা গৌণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করবে। তাহলে স্যার অর্থোনাইট্রোক্রেসল যেটা, সেটা কি হবে স্যার, আমাদের মাইনর প্রোডাক্ট হবে, আর যেটা প্যারানাইট্রোক্রেসল সেটা আমাদের স্যার মেজর প্রোডাক্ট হবে। তাহলে স্যার এখানে ফার্স্ট অপশন যেটা, সেটাই আমাদের অ্যান্সার হবে। ওকে, এখানে যেটা স্যার আমাদের ফার্স্ট অপশন সেটাই আমাদের অ্যান্সার হবে। আমরা এটাকে ইরেজ করে দিচ্ছি, বাস। তাহলে স্যার আমরা এখান থেকে শিখে গেলাম যে অর্থোপ্যারা ডিটেক্টিং গ্রুপ কারা আর মেটা ডিটেক্টিং গ্রুপ কারা, অর্থোপ্যারা ডিটেক্টিং গ্রুপ কারা আর মেটা ডিটেক্টিং গ্রুপ কারা। যদি স্যার সেখানে কোনো ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন হয় তাহলে অবভিয়াসলি এটা আমাদের অবশ্যই মাথায় রাখা দরকার যে অর্থোপ্যারা ডিটেক্টিং গ্রুপগুলো কি করবে, অর্থ বা প্যারা পজিশনে কি করবে, সেই ইলেকট্রোফাইলটাকে যুক্ত করবে। আর যদি সেটা মেটা ডিটেক্টিং গ্রুপ উপস্থিত থাকে আগে থেকে তাহলে কি হবে, সেটা যে ইলেকট্রোফাইলটা সেটা কোথায় যুক্ত হবে, মেটা পজিশনে যুক্ত হবে। ওকে, আচ্ছা স্যার এবার হচ্ছে কথা যে নিচের কোনটি ক্যানিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আমরা ক্যানিজারো বিক্রিয়া সম্পর্কে জানি, খুবই ইম্পর্টেন্ট একটা রিয়াকশন। ক্যানিজারো বিক্রিয়া কারা দেখায় স্যার, ক্যানিজারো বিক্রিয়া দেখাবে যাদের কাছে কোনো রকম আলফা হাইড্রোজেন থাকে না, যাদের কাছে কোনো আলফা হাইড্রোজেন থাকে না। কাদের ক্ষেত্রে স্যার, অ্যালডিহাইডের ক্ষেত্রে। তাহলে স্যার যে সমস্ত অ্যালডিহাইডের ক্ষেত্রে স্যার কোনো রকম আলফা হাইড্রোজেন থাকে না, মানে কি স্যার CHO গ্রুপ যেখানে থাকবে তার পাশের যে কার্বনটা থাকবে সেই কার্বনে কোনো আলফা হাইড্রোজেন, মানে সেখানে কোনো হাইড্রোজেন থাকলে হবে না। কেন স্যার, CHO গ্রুপের পাশের যে কার্বন সেটাকে আমরা কি বলি, আলফা কার্বন। তাহলে স্যার এখানে CHO গ্রুপ আছে, এটা কি হচ্ছে আমাদের আলফা কার্বন। স্যার এখানে কি আছে, আমাদের 3টে হাইড্রোজেন উপস্থিত আছে, তাহলে এ দেখাবে না। স্যার এখানে CHO গ্রুপ আছে মানে এটা স্যার আলফা, এখানে স্যার 2টো হাইড্রোজেন আছে তার মানে স্যার এও দেখাবে না। আচ্ছা স্যার এখানে CHO গ্রুপ আছে, এর পাশে কার্বন কোনটা, এইটা, স্যার এখানেও কি আছে, হাইড্রোজেন উপস্থিত আছে মানে এও স্যার দেখাবে না। কিন্তু স্যার এইখানে CHO গ্রুপ আছে আর এর পাশের কার্বনটা হচ্ছে আলফা কার্বন, কোনটা স্যার, এইটা, এখানে কোনো হাইড্রোজেন নেই, তার মানে স্যার এই কি করবে, আমাদের ক্যানিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। ওকে, তাহলে স্যার এখানে আমরা দেখতে পাচ্ছি টারশিয়ারি বিউটাইল অ্যালডিহাইড, টারশিয়ারি বিউটাইল অ্যালডিহাইড যে যৌগটা আছে এটাই স্যার কি করছে, আমাদের এখানে ক্যানিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। ওকে,
আচ্ছা, পরের কোশ্চেনের ক্ষেত্রে চলে আসি। এখানে বলছি কি প্রসম মাধ্যমে জেডএন আর NH4Cl এর উপস্থিতিতে নাইট্রোবেনজিনের বিজারণে প্রাপ্ত যৌগ কোনটি? আমাদেরকে বলছে এখানে যে জেডএন এবং NH4Cl এর উপস্থিতিতে কোথায় প্রসম মাধ্যমে নাইট্রোবেনজিনের দ্বারা যে আমরা যৌগটা পাবো সেটা কোনটা হবে। তাহলে দেখি নাইট্রোবেনজিন, আমরা একটা ডায়াগ্রাম এখানে আঁকছি নাইট্রোবেনজিনের। এই হচ্ছে NO2 নাইট্রোবেনজিন। এর মধ্যে আমরা কি দিয়ে দিচ্ছি না জেডএন আর দিচ্ছি NH4Cl। প্রসম মাধ্যম মানে কি স্যার জল আছে, সেখানে কি আছে জল। তাহলে স্যার জল যেহেতু আছে তাহলে এখানে আমাদের ঘটনাটা কি ঘটবে, বলছে এখানে আংশিকভাবে বিজারিত হবে। এটা কি হবে স্যার? আংশিকভাবে বিজারিত হবে। তার মানে কি স্যার এখানে একটা অক্সিজেন তো বেরিয়ে যাবে, সেখানে একটা হাইড্রোজেন প্রবেশ করবে, কিন্তু স্যার আরেকটা অক্সিজেন বেরোবে না। তাহলে স্যার এখানে কি ঘটনা ঘটবে, এই যে আমরা দেখতে পাবো স্যার এখানে নাইট্রোজেন আছে, একটা হাইড্রোজেন বেরিয়ে একটা অক্সিজেন বেরিয়ে গেলে সেখানে স্যার একটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেল, কিন্তু স্যার অন্যদিকে আরেকটা অক্সিজেন না বেরোনোর কারণে সেখানে কি হচ্ছে স্যার OH গ্রুপ উপস্থিত থাকবে। কি থাকবে স্যার? OH গ্রুপ উপস্থিত থাকবে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি কোন যৌগটা স্যার? হাইড্রোক্সিল অ্যামিন। এটাকে কি বলা হয়? হাইড্রোক্সিল অ্যামিন। কেন অ্যামিনের একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে কি আছে সেখানে একটা OH গ্রুপ উপস্থিত আছে। তাহলে স্যার এখানে হচ্ছে কি ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিন আমাদের উৎপন্ন হবে। ওকে ওকে, তাহলে স্যার আমরা এখানে রিয়াকশন দেখলাম কি না স্যার নাইট্রোবেনজিনের সঙ্গে যখনই আমি জেডএন NH4Cl দিচ্ছি সেটা অ্যামিনে কনভার্ট হয়ে যাচ্ছে, কিন্তু যখনই সেখানে জল আছে তাহলে স্যার সেখানে কি হচ্ছে একটা হাইড্রোজেনকে সরিয়ে সেখানে একটা OH গ্রুপ চলে আসবে, দিয়ে স্যার একটা ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিন আমাদের গঠন করছে। এটাই হচ্ছে আমাদের এখানকার রিয়াকশন। ওকে স্যার, পরের কোশ্চেনের ক্ষেত্রে চলে আসি। পরের কোশ্চেনের ক্ষেত্রে কি আছে স্যার? এখানে বলছে আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ। আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ এরা পরস্পরের কি? তাহলে আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজের স্ট্রাকচার আমাদের প্রথমে জানা দরকার। কি স্ট্রাকচার স্যার? এই হচ্ছে আমাদের আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজের স্ট্রাকচার আমরা আঁকতে চলেছি। এটাকে বলা হয় কি পাইরানোজ স্ট্রাকচার। কার? গ্লুকোজের পাইরানোজ স্ট্রাকচার। যেটা রিং স্ট্রাকচার হয় সেটাকে বলা হয় পাইরানোজ স্ট্রাকচার। এখানে কি হয় স্যার, এক জায়গাতে আমরা আগে স্ট্রাকচারটাকে এঁকে নিই। ওকে স্যার, এখানে কি হবে হাইড্রোজেন উপরে, এখানে OH নিচে। আমাদের সেকেন্ড কার্বন আমরা জানি OH সবসময় উপরে থাকবে, হাইড্রোজেন নিচে থাকবে। এখানে স্যার হাইড্রোজেন উপরে থাকবে, OH নিচে থাকবে। এখানে স্যার হাইড্রোজেন উপরে থাকবে, OH নিচে থাকবে। আর স্যার এইখানে হাইড্রোজেন নিচে থাকবে আর এখানে CH2OH উপরে থাকবে। তাহলে স্যার এটা গেল আলফা ডি গ্লুকোজ, এটা স্যার আলফা ডি গ্লুকোজ। আচ্ছা স্যার বিটা ডি গ্লুকোজের ক্ষেত্রে, বিটা ডি গ্লুকোজের ক্ষেত্রে স্যার কি এইটাকে আমরা 1 নাম্বার কার্বন বলি, এটাকে 2 নাম্বার কার্বন বলি, এটাকে 3 নাম্বার কার্বন, এটাকে 4 নাম্বার কার্বন, এটাকে 5 নাম্বার কার্বন, আর এটাকে স্যার 6 নাম্বার কার্বন। ঠিক একই রকম ভাবে স্যার এখানে 1 নাম্বার কার্বন, এখানে 2 নাম্বার কার্বন। তাহলে 1 নাম্বার কার্বনে স্যার কি হবে OH উপরে থাকবে আর H নিচে থাকবে। কি বললাম? H নিচে থাকবে। স্যার 2 নাম্বার কার্বনে অলওয়েজ OH উপরে থাকবে আর হাইড্রোজেন নিচে থাকবে। 3 নাম্বার কার্বনে স্যার হাইড্রোজেন উপরে থাকবে, OH নিচে থাকবে। এখানে কি হচ্ছে স্যার হাইড্রোজেন উপরে থাকবে, OH নিচে থাকবে। এখানে স্যার হাইড্রোজেন নিচে থাকবে আর CH2OH উপরে থাকবে। তাহলে এই হচ্ছে স্যার এখানকার স্ট্রাকচার। তাহলে এটা স্যার কি বিটা ডি গ্লুকোজ। স্যার এইখানে কি হচ্ছে এই রিং স্ট্রাকচারের ক্ষেত্রে বা রিং স্ট্রাকচারের গল্পে যদি পাইরানোজ স্ট্রাকচার হোক বা ফিউরানোজ স্ট্রাকচার হোক না কেন, স্যার 1 নম্বর কার্বন যেটা হয় সেই 1 নম্বর কার্বনটাকে আমরা কি বলি? অ্যানোমারিক কার্বন। এটা কি বলা হয় স্যার? অ্যানোমারিক কার্বন। আর আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল যৌগ দুটোই কিন্তু সেম, একদম পুরো সেম স্ট্রাকচার। শুধুমাত্র স্যার এই 1 নাম্বার কার্বনে স্যার দেখুন এই দুই দিকের 1 নাম্বার কার্বনে একদিকে স্যার হাইড্রোজেন উপরে আছে আর একদিকে স্যার আমাদের OH উপরে আছে। তাহলে স্যার এদিকে হাইড্রোজেন উপরে আছে আর এদিকে OH উপরে আছে। তাহলে স্যার যেহেতু 1 নাম্বার কার্বনের চেঞ্জ এবং 1 নাম্বার কার্বনটাকে আমরা অ্যানোমারিক কার্বন বলি, তাই স্যার এই দুজনের পরস্পরের যে আইসোমারিজমের ঘটনা এটাকে আমরা কি বলবো স্যার? অ্যানোমার বলবো। এটাকে আমরা কি বলবো স্যার? পরস্পরের অ্যানোমার বলবো। তাহলে স্যার এখানে আমরা যেটা গল্প দেখতে পেলাম সেটা কি হচ্ছে আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ পরস্পরের অ্যানোমার। আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ পরস্পরের অ্যানোমার। ওকে, তাহলে স্যার আমাদের আলটিমেট গল্প যেটা দাঁড়ালো আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ পরস্পরের অ্যানোমার। আচ্ছা, পরের কোশ্চেনে চলে আসি। বলছি কি স্যার আচার তৈরির জন্য কাঁচা আমকে গাঢ় লবণের দ্রবণে ডুবিয়ে রাখলাম। কাঁচা আমকে গাঢ় লবণের মধ্যে ডুবিয়ে রাখলে স্যার আমটা সংকুচিত হয়ে যাচ্ছে। কথাটা এখানেই লুকিয়ে আছে। তাহলে স্যার এই একটা আমের কোষ উপস্থিত আছে, এখান থেকে জল যদি বেরিয়ে যায়, এখান থেকে স্যার জল যদি বাইরে বেরিয়ে যায় তবেই কিন্তু স্যার আমটা সংকুচিত হবে।
তবেই কিন্তু স্যার আমটা সংকুচিত হবে। তাহলে স্যার এইখানে গল্পটা কি হচ্ছে, জল বাইরে বেরিয়ে আসছে, জলটা কি স্যার একটা দ্রাবক, আর স্যার দ্রাবক বাইরে বেরিয়ে আসছে মানে কি হচ্ছে, সেখানে অভিস্রবণ হচ্ছে। তাহলে স্যার অভিস্রবণ প্রক্রিয়াটা হচ্ছে, কিন্তু সেখানে কি হচ্ছে, ভিতর থেকে বাইরে আসছে। এই ধরনের অভিস্রবণকে আমরা কি বলে থাকি স্যার, এক্স অসমোসিস। এটাকে কি বলা হয় স্যার, এক্স অসমোসিস বা বহি অভিস্রবণ বলা হয়। তাহলে স্যার এখানে কি ঘটনা ঘটছে, বহি অভিস্রবণ ঘটনা ঘটছে। তাহলে অভিস্রবণের দ্বারা কি হচ্ছে স্যার, জলের বর্জন হচ্ছে। তাহলে স্যার এখানে আমাদের অ্যান্সার হবে ডি দাগ, যেখানে কি হচ্ছে না, জলের বর্জন হচ্ছে, অভিস্রবণ প্রক্রিয়ার দ্বারা জলের বর্জন হচ্ছে। এখানে কিন্তু বিপরীত অভিস্রবণ নয়, এখানে কিন্তু অভিস্রবণই হচ্ছে। কেন, এখানে কিন্তু বাইরে গাঢ় দ্রবণ আছে। তাহলে আমরা জানি লঘু থেকে গাঢ়র দিকে কি হচ্ছে, দ্রাবকের চলাচল হলে সেটাকে অভিস্রবণ বলা হয়। তাহলে এটা কি হচ্ছে, অভিস্রবণের দ্বারা জলের বর্জন হচ্ছে। আচ্ছা, পরের প্রশ্নের ক্ষেত্রে চলে আসি। এখানে আমরা লিখেছি কি, প্রথম ক্রমর বিক্রিয়ার ক্ষেত্রে আপেক্ষিক বিক্রিয়ার হার কত, 10⁻⁻2 সেকেন্ড, আর বিক্রিয়ক পদার্থ কত, 20, আর বিক্রিয়ক পদার্থ অবশিষ্ট আছে কত, 5। আমরা জানি যেটা ফর্মুলা আমাদের আছে সেটা কি হচ্ছে, T equals to 2.303 by K into log A by A minus X। এটা আমাদের ফর্মুলা কি, প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে আমাদেরকে যেহেতু বলে দিয়েছে প্রথম ক্রমের বিক্রিয়া, তাহলে এটাকে এই ফর্মুলাতে যদি আমরা পুট করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো, যেটা আমাদের সলিউশন পেপারে আমরা কিন্তু অ্যান্সার দিয়ে রেখেছি। এখানে দেখো প্রত্যেকটা কোশ্চেনে আমি অ্যান্সার করে রেখেছি। প্যাকিং দক্ষতা সরল ঘনকাকার কোষের ক্ষেত্রে কি হবে, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে কি হবে, পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে কি হবে। আচ্ছা, মোলার পরিবাহিতার ক্ষেত্রে কি হবে, সিমেন মিটার স্কয়ার, এটা আমরা লিখে দিয়েছি। এখানে কি হচ্ছে, মোলারিটির ক্ষেত্রে মোল পার মিটার কিউব, সেটাও লিখে দিয়েছি। এখানে আমরা আলটিমেট অ্যান্সার বের করে রেখে দিয়েছি। বদ্বীপ কেন গঠন হবে, তঞ্চনের দ্বারা গঠন হবে। বদ্বীপ কেন গঠন হবে, তঞ্চনের দ্বারা। আচ্ছা, ক্ষারগ্রাহিতা কি আছে, 1+1। কেন না, আমরা এই যে OH আছে, তাহলে OH থেকে হাইড্রোজেন বেরিয়ে যাবে, তাহলে স্যার এর জন্য +1 হবে। আচ্ছা স্যার, ল্যান্থানাইড মৌলের জারণ অবস্থা +3 হবে, কারণ কি হচ্ছে, এটা কি হচ্ছে, গ্রুপ 3-তে অবস্থান করে। কোথায় স্যার, গ্রুপ 3-তে অবস্থান করে। আচ্ছা, পরের কোশ্চেন স্যার, এখানে কি বলেছে, ক্রোমিয়ামের জারণ স্তর বের করতে বলেছে। স্যার এখানে ক্রোমিয়ামের জারণ স্তর আমরা X ধরে বের করে নিয়েছি। সেখানে কত এসেছে স্যার, আমাদের +3 বেরিয়েছে। আচ্ছা, এরপরে কি হচ্ছে, মনোক্লোরিনেশনের যে কোশ্চেনটা ছিল স্যার, এখানে কি হচ্ছে, প্রথমে বেনজাইল ক্লোরাইড আছে, সেখানে যখন অ্যাকুয়াস NaOH দিয়ে দিচ্ছি, তখন সেখানে কি হচ্ছে স্যার, বেনজাইল অ্যালকোহল উৎপন্ন হচ্ছে। স্যার এখানে কি হচ্ছে, গাঢ় HNO3 এবং H2SO4 দিচ্ছি, যেটা হচ্ছে স্যার একটা নাইট্রোজেন বিক্রিয়া, যেটা কি স্যার, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এটা কি স্যার, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, বা এটাকে আমরা SE রিঅ্যাকশন বলতে পারি, SE রিঅ্যাকশন বলতে পারি। তাহলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। পরে স্যার ক্যানিজারো বিক্রিয়া কারা দেখায়, যে সমস্ত অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন নেই তারা দেখাবে। স্যার এটা হচ্ছে কি, সেই যে আমাদের নাইট্রোবেনজিনের সঙ্গে জেডেন আর NH4Cl প্রসম মাধ্যমে দিলে পারে, সেখানে কি প্রোডাক্ট উৎপন্ন হবে, হাইড্রোক্সিল অ্যামিন, ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিন। এটা হচ্ছে অ্যানোমারের গল্প, আমরা দেখেছি। 1 নাম্বার কার্বন, এই যে 1 নাম্বার কার্বন, এখানে 1 নাম্বার কার্বন, এখানে H উপরে OH নিচে, এখানে OH উপরে H নিচে, এইটুকুই শুধুমাত্র পার্থক্য, তাই এটাকে স্যার অ্যানোমার বলা হয়। আচ্ছা স্যার, পরের কোশ্চেন হচ্ছে বহি অভিস্রবণ, কেননা কাঁচা আম থেকে জল বেরিয়ে যাচ্ছে বাইরে, আর সেখানে কি হচ্ছে, সেখানে স্যার জলের বর্জন করছে। ওকে, নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে যেটা আমরা বলে দিয়েছিলাম, সেই ম্যাথমেটিক্যাল প্রবলেম স্যার 2.303, এখানে স্যার কে এর ভ্যালু, যেটা বিক্রিয়ার হার বলে দিয়েছে না আমাকে, 10⁻², সেটা আমরা বসিয়ে দিয়েছি। স্যার এটা কি, এটা হচ্ছে প্রাথমিক আমি শুরু করেছিলাম 20 গ্রাম নিয়ে, আর স্যার A-X যেটুকু পড়ে আছে অবশিষ্ট আছে, কতটুকু আমাকে বলে দিয়েছে কোশ্চেনে, 5 গ্রাম পড়ে আছে। স্যার ক্যালকুলেশন করেছি বাস এটুকুই, আর কিছুই না। আচ্ছা, তাহলে স্যার 138.6, তার মানে আমাদের স্যার এখানে কোশ্চেনে অ্যান্সার কত আসবে, 138.6। ওকে, তাহলে আমরা যদি এই ফর্মুলাতে মানগুলোকে বসিয়ে দিই, তাহলে স্যার আমরা অ্যান্সার পেয়ে যাবো কত, 138.6। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ফার্স্ট অপশন অ্যান্সার। আচ্ছা, পরের কোশ্চেনের ক্ষেত্রে কি বলছে স্যার, বেনজোইক অ্যাসিড, পারবেনজোইক অ্যাসিড, এই পারক্সি বেনজোইক অ্যাসিড, আর এটা হচ্ছে প্যারানাইট্রো বেনজোইক অ্যাসিড, এদের তিনজনের মধ্যে আম্ল মাত্রার ক্রম। তাহলে অম্ল মাত্রা, তাহলে আমরা এখানে বেনজোইক অ্যাসিডের স্ট্রাকচার ফার্স্ট আঁকি। বেনজোইকের স্ট্রাকচার আঁকলে স্যার এখানে COOH। আচ্ছা স্যার, পারক্সি বেনজোইক অ্যাসিড, তার মানে কি স্যার, একটা পারক্স বন্ধন উপস্থিত থাকবে। তার মানে স্যার গল্পটা কি আসছে, এই এখানে C+O যেখানে ছিল, এই C+O এর সঙ্গে কি আছে, আমাদের এখানে OOH উপস্থিত আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের পারক্সি বেনজোইক অ্যাসিড। ওকে, আর এটা হচ্ছে প্যারানাইট্রো বেনজোইক অ্যাসিড। তাহলে প্যারানাইট্রো বেনজোইক অ্যাসিডটা কি হবে না স্যার, এই এখানে NO2 গ্রুপ উপস্থিত থাকবে, এখানে COOH গ্রুপ উপস্থিত থাকবে, মানে প্যারা পজিশনে স্যার নাইট্রো গ্রুপ উপস্থিত থাকলে সেটাকে বলা হয় প্যারানাইট্রো বেনজোইক অ্যাসিড বলা হবে। তাহলে স্যার এখানকার মধ্যে কোনটা সব থেকে বেশি আম্লিক প্রকৃতির হবে, বলছে আমাদেরকে প্রথম টার্গেট কি হচ্ছে, আমরা বলেছি H+ কে বের করে দেবো, দেওয়ার কারণে যে অ্যানায়ন গঠন হবে, সেই অ্যানায়নের স্টেবিলিটিকে আমাকে দেখতে হবে। তাহলে স্যার এখানে H+ কে বের করে দিলে আমরা দেখতে পাচ্ছি অ্যানায়ন গঠন হচ্ছে, আর অ্যানায়নের ক্ষেত্রে আমরা জানি যার ক্ষেত্রে -I ইফেক্ট উপস্থিত থাকবে, সে বা মাইনাস ইফেক্ট উপস্থিত থাকবে, সে সব থেকে বেটার স্টেবল হবে। এখানে কি আছে, NO2 গ্রুপ উপস্থিত আছে, যেটা কি হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম
যেগুলো সব থেকে বেশি ইউজ হয়ে থাকে সেগুলোর মধ্যে ম্যাক্সিমাম কি হচ্ছে মাইনাস আই ইফেক্ট বা মাইনাস আর ইফেক্ট প্রদর্শন করে। তাই স্যার এই ক্ষেত্রে কি হচ্ছে সব থেকে বেশি যে আম্লিক হবে সেটা হচ্ছে কি প্যারানাইট্রো বেঞ্জোইক অ্যাসিড। স্যার এখানে তো বেঞ্জোইক অ্যাসিড আছে, তাহলে স্যার এটা কিন্তু স্যার এইখানে গল্পটা যেটা আছে এখানে পারক্স বন্ধনের উপস্থিতির জন্য কিন্তু স্যার এখানে এইচ প্লাসটা সহজে বের হতে চায় না, ওই জন্য স্যার সব থেকে বেশি হবে প্যারানাইট্রো বেঞ্জোইক অ্যাসিড, তারপরে স্যার বেঞ্জোইক অ্যাসিড, আর সব শেষে হবে স্যার পারক্সি বেঞ্জোইক অ্যাসিড। তার মানে স্যার আমাদের সিকোয়েন্স হবে জেড গ্রেটার দ্যান এক্স গ্রেটার দ্যান ওয়াই, জেড গ্রেটার দ্যান এক্স গ্রেটার দ্যান ওয়াই। তাহলে আমাদের স্যার এখানে আমরা যেটা অ্যান্সার পাচ্ছি সেটা হচ্ছে জেড গ্রেটার দ্যান এক্স গ্রেটার দ্যান ওয়াই। ওকে, তাহলে স্যার এখানে আমাদের যেটা লাস্ট থার্ড অপশন আছে জেড গ্রেটার দ্যান এক্স গ্রেটার দ্যান ওয়াই, এটাকে আমরা এখানে দেখেছি। ওকে স্যার, এখানে আমরা স্ট্রাকচার এঁকে দিয়েছি সলিউশন পেপারে। এই যে এখানে মাইনাস আই ইফেক্ট এবং মাইনাস আর ইফেক্ট দুটোই উপস্থিত আছে, মাইনাস আই মাইনাস আর, এর জন্য স্যার কি হচ্ছে এখানে ইফেক্টটা কিন্তু বেশি, আর সেই জন্য স্যার স্টেবিলিটি বেশি, আর স্টেবিলিটি বেশি হওয়ার জন্য স্যার এর আম্লিকতা বেশি। তারপরে হচ্ছে স্যার এর আর শেষে হচ্ছে এর, কারণ এখানে পারক্স বন্ড উপস্থিত আছে, পারক্স বন্ডের উপস্থিতির জন্য স্যার কি হবে এখানে স্টেবিলিটি কমে যাবে, এখানে স্টেবিলিটি স্যার কমে যাবে। ব্যাস, তো এই হচ্ছে আমাদের মডেল কোশ্চেন সেট 12-এর যে এমসিকিউ কোশ্চেনগুলো সেগুলো আমরা সলভ করলাম। এরপরে আমরা আসবো মডেল কোশ্চেন সেট 13-কে নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা পড়াশোনা করতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, বাই।